হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের ক্লাসে কারা কারা আছেন, কি অবস্থা? একটু দেরিতেই তো ক্লাস করছি আমরা, ফলে অনেকেরই থাকার কথা। তো আছেন। আজকে তামাদি আইনের শুরুর ক্লাস হিসেবে উপস্থিতি কম। তো তারপরেও আমি একটু এক নজর দেখে নিচ্ছি কারা আছেন। ফাহিমা চৌধুরী আছেন ক্লাসে আশা করছি। হ্যালো। হ্যাঁ, এখনো কিন্তু সাউন্ড আছে ব্রাদার। মোহাম্মদ জাকির হোসাইন সাহেব, সাউন্ড আছে। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা তামাদি আইন পড়ব, এবং তামাদি আইনটা আমি একটু সবচেয়ে কম বুঝি আর কি। হ্যাঁ, তো এই তামাদি আইনের ব্যাপারে ফলে আমি কিছু লিমিটেড তথ্য যা দিব সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য যথেষ্ট, কিন্তু আমি মানে থিওরিটিক্যালি জিনিসগুলো মানে আমার কাছে একটু অস্পষ্ট, সেই জন্য আমি বারবার বলি যে আমি কম বুঝি। যদিও আমি এটা শত শত ছাত্রকে পড়িয়েছি, কিন্তু আমি নিজের দিক থেকে স্যাটিসফাইড না, সেই কারণে বলা কথাটা। তার মানে এটা না যে আমি কিছু বুঝি না। অনেকে আবার মনে করে যে আচ্ছা স্যার তো জানে না, মানে স্যার যেহেতু বলেছে জানে না, ফলে জানে না। তো ফলে আবার ক্লাসে কিছু ভালো ছাত্র থাকে, মানে তাদের জন্য এটা ডিসক্লেমার যে আমি একটু কম বুঝি, ফলে আমার একটু পারলে হেল্প করবেন। হ্যাঁ, তো ভালো ছাত্রদেরকে আমি একটু ভয় পাই। তো আমাদের কোন কোন ব্যাচে অত্যধিক ভালো ছাত্র ছিলেন, তো এই কারণে আমি আবার মানে একটা অভিজ্ঞতা হয়েছে যে অত্যধিক ভালো ছাত্রদের ক্লাস করানোর ব্যাপারে আমি আগ্রহী না। হ্যাঁ, বরঞ্চ যারা মাঝারি এবং নিম্ন মাঝারি তাদেরকে আমরা মানে ইয়ে করব, মানে নার্স করব। তাদেরকে নার্স করার একটা অর্থ আছে। হ্যাঁ, তা বাদে অন্যদেরকে নার্স করার, ভালো ছাত্র তো ওনারা কি করবেন? হ্যাঁ, কারণ ওনাদের প্রয়োজন নাই আসলে। যাই হোক, এরকম অপ্রয়োজনীয় ছাত্র অবশ্যই এখানে নাই, মানে এই ব্যাচে নাই, এটা একটা ভালো ব্যাপার। হাউএভার, মানে আমি শুরু করতে গিয়েও গল্প বলছি বেশি, এমনিতেই দেরি করলাম, তার উপরে সংক্ষিপ্ত ক্লাস নিব। সংক্ষিপ্ত ক্লাস নিলেও প্রতিদিন আমাদের দেখা হচ্ছে, ভালো হচ্ছে। একটা ঘোষণা আছে, যারা জুলাই মাসের পর্যন্ত ভর্তি হওয়া আছেন, তার আগে বিগত প্রচুর পুরনো, মানে গত বছরে 2020 সালের অগাস্ট মাস থেকে আসছেন, যেমন কে এখানে দেখতে পাচ্ছি মিস্টার নাজমুল হুদা সাহেব আছেন, চাঁদপুর না? সুন্দর একটা হাসি দিয়েছেন। আচ্ছা, যারা এরকম লোকজন আছেন তাদের জন্য রিভিশন ব্যাচটা কমপ্লিটলি ফ্রি। বাট ফ্রম অগাস্ট যারা পড়ছেন তাদের জন্য এটা ফ্রি না, তাদেরকে একটা ফি দিতে হবে। আমরা এই আপাত সিদ্ধান্তে আপাতত উপনীত হয়েছি। তো তাতে করে আহ মানে আমাদের যে অবস্থাই হোক, মানে আমরা এইভাবে চালাবো আর কি। হ্যাঁ, ফলে আপনাদেরকে বাড়তি টাকা গুনতে হবে না, কারণ আপনারা দীর্ঘদিন থেকে পড়ছেন, আর পরীক্ষার আর কয়েকটা মাস আছে। এটার জন্য আপনাদের উপর বাড়তি কোনো চাপ নাই। তবে ক্র্যাশ কোর্স যদি শুরু হয় এবং সেটার যদি প্রয়োজন হয়, সেইখানে একটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে। হুম, ক্র্যাশ কোর্স মানে একটা 15 থেকে 20 দিনের টানা কোর্স, যেদিন যখন কিনা প্রতিটা ক্লাস হবে 4 থেকে 4.5 ঘন্টার ডিউরেশন, এবং আহ মানে টানা 16 দিন হবে। ওটার পলিসিটাই এরকম হবে যে আমার কাছে 4 ঘন্টা 4.5 ঘন্টা পড়বেন, আর বাড়িতে নিজে 4 ঘন্টা 4.5 ঘন্টা পড়বেন, এই মোট 8 ঘন্টা করে। পরীক্ষার আগের 30 দিনের প্রথম 20 দিন পড়বেন, তারপরে পরীক্ষার 10 দিন আগে থেকে আপনি কেমনে কি করবেন সেটা আপনার ব্যাপার। মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াইতে থাকলে তার পড়া গোছানো হবে না, তাই না? হাউবার, এই সুখবর দিয়ে রাখলাম, সুখবরটা হয়তো পরেও বলতে হবে আবার। তো এটার প্রসিডিউরটা কেমন হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত এবং প্রসিডিউর এগুলো সব আমরা ধীরে ধীরে আপনাদেরকে মানে জানাবো স্টেপ বাই স্টেপ। আশা করছি 30 তারিখের মধ্যেই জানাবো। আর বই যখন বের হবে, বইয়ের জন্য বাড়তি টাকা দিতে হবে, ফলে আগামী মাসে টাকা দেওয়ার সময় সেই টাকাটা যোগ করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা আমরা জানাবো। সেটাও 30 তারিখ নাগাদ জানবেন, যেন 1 তারিখে আপনি পেমেন্টটা করতে পারেন প্রপারলি, তাহলে একবারে ঝামেলা চুকে যায়।
যদিও বই হাতে পেতে আপনাদের 15-16 তারিখ লাগবে, কিন্তু পেমেন্টটা করে ফেললে ঝামেলা চুকে যায় এই আর কি। হ্যাঁ, মানে আমরা তো বই বের হলে মানে আপনাদেরকে সবার আগে দিব। মানে এমন না যে আমরা ওটা আগে বাজারে ছাড়বো, আগে আপনাদের হাতে বাধাই হয়ে আপনাদের সপাচে আমাদের 400-500 পুরনো মিলে সেই সমস্ত ছাত্রদের আগে বই পৌঁছাবে, তারপরে আমরা বাজারে ছাড়বো। তো আমরা আজকে পড়বো হচ্ছে তামাদি আইন। তামাদি আইনে, তামাদি আইনটা হচ্ছে খুব ছোট একটা আইন, মানে মাত্র 29টা ধারা সেখানে রয়েছে। তো এই 29টা ধারা পড়ার জন্য আমাদেরকে একটা ভালো ধরনের কসরত করতে হয়, কারণ এইখানে বেশ কিছু মানে থিওরিটিক্যাল বিষয়পত্র আছে। মানে এইটা যদি আপনি, কথায় বলে না কি যে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা না কি একটা বলে, হ্যাঁ, মানে আপনি যদি বুঝেন তো অনেক দূর পর্যন্ত বোঝা যাবে। আর আপনি যদি না বুঝতে চান, যে কিছু ইনফরমেশন মনে রাখবেন, তাহলে এটার কিছু না বুঝলেও চলবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো আমরা ফলে খুব ডিপ আলোচনায় যাচ্ছি না বা যাব না। আমাদের আইনের ধারার মধ্যে যে সমস্ত ইনফরমেশন থেকে আমরা যে সমস্ত সিদ্ধান্ত জানতে পারি বা বুঝতে পারি সেগুলো আমরা পড়ব। তো তামাদি আইনের পিডিএফটা আমাদের দেওয়ার কথা ছিল, আমরা দিতে পারি নাই। আমরা তামাদি আইন এবং বিবিসি রুলস এন্ড অর্ডারের যে পিডিএফ টুকু আমাদের বই থেকে দেওয়ার কথা, সেইটা আমরা সর্বশেষ আগামী কালকের মধ্যে দিয়ে দিব। সেখান থেকে আপনাদের যার যার লাগে সেভাবে নেবেন, আর যাদের কাছে পুরনো বই আছে অথবা কেউ কেউ ফটোকপি করে নিয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের কাছে তো আছেই বই। তো তামাদি একটা আরবি ভাষার শব্দ, যার অর্থ বিলুপ্ত বা অচল। আইনে তামাদি বলতে বোঝায় কোনো দাবি উত্থাপনের নির্ধারিত কাল অতিক্রম করা। আইনে তামাদি বলতে বোঝায় কোনো দাবি উত্থাপনের নির্ধারিত কাল অতিক্রম করা। আচ্ছা, এর মানে হচ্ছে যে আপনি একটা বাড়িতে কিংবা আপনার বাসায় একজন কাজের লোক আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে কাজ করবে, তাকে আপনি কাজ শেষে প্রতি মাসে বেতন দেন, কিন্তু এই বেতন একটা মাসে আপনি দিলেন না, প্লাস আপনি তাকে চাকরিচ্যুত করলেন চুক্তি বহির্ভূত ভাবে। হ্যাঁ, তো এই যে শ্রমিক চাকরিচ্যুত হলো এবং তাকে 1 মাসের বেতন দিলেন না, যেদিন থেকে তার পাওয়ার কথা ছিল এবং আপনি দিতে অস্বীকার করলেন যে না আমি তোমাকে আর এই বেতনটা দিব না, এই যে অস্বীকার করলেন, এই অস্বীকারের ফলে যেদিন আপনি অস্বীকার করলেন সেদিন জানা গেল যে আপনি দিবেন না, তখন ওই কর্মচারীটা পরবর্তী 1 বছরের মধ্যে যদি এই বিষয়টা নিয়ে মামলা করে তাহলে সেই মামলাটা গ্রহণ করা হবে। কারণ এটা নিয়ম আছে যে এরকম কোন কর্মচারী যদি তার বকেয়া পারিশ্রমিক বিষয়ের জন্য কোনো মোকদ্দমা করতে চায়, তাহলে কি হবে, 1 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে। 1 বছরের পরে যদি উনি মোকদ্দমা করতে আসেন তাহলে সেইটা তামাদি হয়ে গেছে, মানে ওই বিষয়ের দাবি তোলা যাবে না, মামলাও করা যাবে না। এইটা হচ্ছে মূল কথা তামাদি আইনের। তো এরকম করে এক এক ধরনের মামলার এক এক ধরনের তামাদির মেয়াদ নির্ধারিত আছে আইনে। বলছে যে কোনো দেওয়ানি মোকদ্দমা বা কোনো দেওয়ানি আপিল বা দরখাস্ত কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে তার সুনির্দিষ্ট করে বলা আছে তামাদি আইনে। এই তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয় সাধারণত নালিশের কারণ উদ্ভবের দিন থেকে। এখানে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে মূল ফৌজদারি মামলায় তামাদির বিধান প্রযোজ্য হয় না, তবে ফৌজদারি মামলার রায়ের বিরুদ্ধে আপিল, রিভিউ, রিভিশন ইত্যাদি দরখাস্তে তামাদির বিধান প্রযোজ্য হয়। এই যে ফৌজদারি মামলার মূল তামাদির, মানে মূল মামলা করার জন্য ফৌজদারি মামলায় কোনো তামাদির মেয়াদ নাই, নির্দিষ্ট করা নাই যে কেউ আপনাকে গুরুতরভাবে আঘাত করলো, আপনি 2 বছর পরে গিয়েও যদি মামলা করেন তাতে কোনো বাধা নাই, আইনগতভাবে বাধা নাই। হয়তো দুর্বল হয়ে গেছে যে 2 বছর পুরনো বিষয় আপনি আসছেন, এই বিষয়ে মামলা টিকবে না বা মামলা আপনি জিততে পারবেন না, এইটা বলতে পারে। কিংবা এটা বলারও প্রয়োজন নাই, মামলা আসলে জেনারেলি উনি হেরে যাবেন। তো এখন
ফলে প্রত্যেকটা জিনিসেরই মানে তামাদির এই বিধানটা আছে। তামাদি সম্পর্কিত আমাদের মানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তামাদি আইনের গুরুত্ব কি, তাৎপর্য কি, এটা সম্পর্কিত লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। আপনাদেরকে এরকম একটা প্রশ্ন আমি দেখাবো, মানে ওইটা তামাদি আইনটা কি সেটা বোঝার জন্য কাজে লাগবে। হ্যাঁ, তো উপমহাদেশে এমনিতে সর্বপ্রথম তামাদি আইন পাশ হয় 1859 সালে এবং সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালে। বর্তমানে প্রচলিত তামাদি আইনটা পাশ হয় 1908 সালে, কিন্তু এইটা কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। এরকম তিনটা প্রধান গুরুত্বপূর্ণ আইনের নাম আমরা জানি। যেই তিনটা প্রধান গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে আহ 1908 সালে প্রণীত হলেও সেটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। কি কি আইন? একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি, একটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে তামাদি আইন। মানে আমাদের পরিচিত প্রধান প্রধান আইনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমরা জানি যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আমাদের সবসময় কাজে লাগে, বিশেষ করে চুক্তি সংক্রান্ত অথবা সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে ইত্যাদি প্রসঙ্গে রেজিস্ট্রেশন অ্যাক্ট লাগে, নিবন্ধন আইন। এবং এটা 1908 সালের 9 নম্বর আইন। এই সমস্ত প্রাথমিক তথ্যগুলো, যাই হোক, এগুলো তথ্যগুলো আমি কখনোই আপনাদেরকে পড়াই নাই, এটা পড়ার কিছু নাই, মানে এগুলো তথ্যগুলো বিভিন্ন বই থেকে দেখে নিলেই চলে। তো তামাদি আইনের প্রস্তাবনাটা জরুরি। তামাদি আইনের প্রস্তাবনাটা সবসময় আপনার কাজে লাগবে, মানে যে কোনো আইনের প্রস্তাবনায় কাজে লাগে, কিন্তু তামাদি আইনের বিষয়টা আপনাকে একটু আলাদা করে মনে রাখতে হবে। বলছে মোকদ্দমার মেয়াদ সম্পর্কিত আইন একীভূতকরণ এবং সংশোধনকরণ এবং অন্যান্য উদ্দেশ্যে প্রণীত হয়েছে এই আইন। অ্যান অ্যাক্ট, এটা কি ধরনের অ্যাক্ট? টু কনসলিডেট অ্যান্ড অ্যামেন্ড দ্য ল ফর দ্য লিমিটেশন অফ সুটস অ্যান্ড ফর আদার পারপাসেস। ওকে, অফ সুটস। সুট মানে হচ্ছে কি বুঝবো? ফৌজদারি মোকদ্দমা বুঝবো, ফৌজদারি মামলা বুঝবো, না দেওয়ানি মোকদ্দমা বুঝবো? আমরা সুট মানে বুঝবো দেওয়ানি মোকদ্দমা। আর যখন কেস শব্দটা থাকে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে ফৌজদারি মামলা, জেনারেলি এইভাবে বুঝবো। কিন্তু কেস শব্দটা আবার দুই ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু জেনারেলি আমরা প্রধানভাবে ধরে নেব যে ফৌজদারি কেস। এটা মূলত দেওয়ানির কথা বলতেছে। এবং তার পরের প্যারাটা এটাও প্রস্তাবনারই অংশ। এখানে বলছে যে যেহেতু দেওয়ানি মোকদ্দমা, আপিল এবং কতিপয় আবেদনপত্র আদালতে দায়েরের মেয়াদ সম্পর্কিত আইন একত্রীকরণ ও সংশোধন করা আবশ্যক এবং প্রয়োজনীয়, এবং যেহেতু দখলের দ্বারা ব্যবহার সত্ত্বের এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জন সম্পর্কেও বিধি প্রণয়ন করা সমীচীন, সেহেতু এত দ্বারা নিম্ন বর্ণিত আইন প্রণয়ন করা হলো। বলছে whereas it is expedient to consolidate and amend the law relating to the limitation of suits, appeals and certain applications of courts। এখানে কথাগুলো খেয়াল করেন, একদম বলে দিচ্ছে যে রিলেটিং টু দ্য লিমিটেশন অফ সুটস, যেটা দেওয়ানির কথা বলা হচ্ছে, যেখানে দেওয়ানি মোকদ্দমা, আপিল এবং কতিপয় আবেদনপত্র, এই সমস্ত প্রয়োজনে, এবং যেহেতু দখলের দ্বারা ব্যবহার সত্ত্বের এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জন সম্পর্কেও বিধি প্রণয়ন করা সমীচীন, সেহেতু এত দ্বারা নিম্নবর্ণিত আইন প্রণয়ন করা হলো। এই যে দখলের দ্বারা ব্যবহার সত্ত্ব মানে এক ধরনের ইজমেন্ট রাইট, এই ইজমেন্ট রাইটের কথা এখানে বলা হচ্ছে। এটা তামাদি আইনের 26, 27, 28 এই তিনটা ধারা এর সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ, তো এই প্রস্তাবনাটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এবং প্রস্তাবনাতেই মোকদ্দমার কথা বলা হচ্ছে, আপিলের কথা বলা হচ্ছে এবং কতিপয় আবেদনপত্র। এই জিনিসগুলো কি কি? মোকদ্দমা, আপিল এবং আবেদনপত্র কি কি? মোকদ্দমা মানে হচ্ছে একটা মোকদ্দমা আপনি শুরু করতে যাচ্ছেন, সেই মোকদ্দমাটা শুরু করার ক্ষেত্রে কোন তামাদির বিধান যদি থাকে যে এতদিন পরে আর মোকদ্দমাটা করা যাবে না, তাহলে অতদিন পার হয়ে গেলে আর করা যাবে না।
আর যদি বলে যে মোকদ্দমার যে তামাদির বিধান সেটা এত নির্দিষ্ট সময়ের মধ্যে, দুঃখিত আমি কথাটা খেয়ে হারাই ফেললাম, বারবার ফোন আসতেছে, আমি দেখি ফোনটা একটু সরাই রাখি। মোকদ্দমার কথা বলছে, তাহলে মোকদ্দমা দায়ের করার বা মোকদ্দমা স্টার্ট করার একটা তামাদির বিধান থাকতে পারে বা থাকা সমীচীন। এরকম আপিলেরও, আপিল তো আসলে মোকদ্দমারই পার্ট। মোকদ্দমা চলতে চলতে রায় হলো, রায় হওয়ার পরে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? উচ্চতর কোর্টের কাছে আপিল করতে পারে। তো ওই আপিলও যদি একেবারে অনির্দিষ্ট কাল পরে গিয়ে করে, নির্দিষ্ট সময়ের মধ্যে না করে, তাহলে সেটাও বাধাগ্রস্ত হবে, সেটাও তামাদি দ্বারা বারিত হতে পারে। তার মানে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির বিধান থাকতে পারে যে এত সময়ের মধ্যে তোমাকে মামলাটা করতে হবে। আবার আপিল দায়ের করার ক্ষেত্রেও এমন কোন বিধান থাকতে পারে যে তোমাকে এর মধ্যে মামলাটা করতে হবে। মানে অর্থাৎ রায় হয়ে যাওয়ার পরে সংক্ষুব্ধ পক্ষ বাড়িতে বসে বসে ঘুমাইলো, ভাবলো যে 1 বছর পরে গিয়ে আপিলটা করুম, এইটা চলবে না। কি করতে হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলটা করতে হবে। মানে আপিলের জন্য, আপিল একটা অ্যানাদার স্টেজ অফ প্রসিডিংস বা সুট, সুটের অন্তর্ভুক্ত একটা সময়কাল। এই সময়কালের মধ্যে কি করতে হবে? একটা আপিল যখন দায়ের করার প্রশ্ন আসবে তখন সেটাও একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। তারপরে কি কথা বলছে? আবেদনপত্র, আবেদনপত্র একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। আবেদনপত্র মানে আদালতে বিভিন্ন রকমের দরখাস্ত দিতে হয়। যেমন ধরেন যে একটা বাটোয়ারা মামলায় যিনি বাদী তিনি মারা গেলেন, তো বাটোয়ারা মামলা করেছেন, তার মানে হচ্ছে যে ওনার অন্যান্য ওয়ারিশগণ আছেন। তো এইরকম যারা অন্যান্য ওয়ারিশগণ আছেন, এই সমস্ত ওয়ারিশগণ যদি দেখে যে আমার ভাই মারা গেছে, তিনি বাটোয়ারা মামলা করছিলেন, এই অবস্থায় উনি, অন্যরা বা অন্য ওয়ারিশগণ ওই মৃত ভাইয়ের বাদী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার আবেদন করতে পারে। তো এই স্থলাভিষিক্ত হওয়ার আবেদন করার একটা সময় আছে 90 দিন। 90 দিনের মধ্যে আবেদন করতে হয়। 90 দিনের মধ্যে যদি আবেদন না করা হয় তাহলে কি হবে? মোকদ্দমাটা খারিজ হয়ে যায়। তাহলে এটা তো একটা আবেদন, এটা কিন্তু মোকদ্দমা না। মানে একটা মামলা চলছিল, চলতে চলতে বাদী গেছে, মারা গেছে, বাদী মারা গেছেন, তখন ওই বাদীর পক্ষে স্বার্থ সংশ্লিষ্ট অন্য প্রতিনিধি সেই বাদীর স্থলাভিষিক্ত হতে পারেন, রিপ্লেসমেন্ট আকারে বসতে পারেন মামলাটা চালিয়ে নেওয়ার জন্য। তো সেইটা আবেদনটা 90 দিনের মধ্যে করতে হয়। এখন 90 দিনের মধ্যে উনি আবেদন করেন নাই, তাহলে কি হবে? মোকদ্দমাটা খারিজ হবে। এখন খারিজ হয়ে যাওয়ার পরে ওইটা, ওই খারিজ আদেশ আবার রদ করার জন্য আবার অ্যানাদার 60 দিনের সময় আছে। তাহলে ওইটাও একটা আবেদন, ওটাও কিন্তু মূল মামলা না। মামলা চলছিলই, মামলা চলতে চলতে বাদী মারা গেছেন। তার মানে মোকদ্দমা, আপিল এবং আবেদনপত্র, তিনটা বিষয়ের কথা স্পষ্টভাবে বলা আছে তামাদি আইনের প্রস্তাবনায়, যে এই সমস্ত ক্ষেত্রে তামাদির বিধান প্রয়োজন বিধায় এই সম্পর্কিত আইনগুলো একত্রীকরণ করা প্রয়োজন বা সংশোধন করা প্রয়োজন। সেই কারণে এত দ্বারা নিম্নবর্ণিত আইন প্রণয়ন করা হলো। এবং তার উপরে, এবং যেহেতু দখলের দ্বারা ব্যবহার সত্ত্বের কথা বলা আছে। আচ্ছা, এখন এইটার প্রাথমিক বিষয়ের সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতার সীমা ও প্রবর্তন। এই আইন 1908 সালের তামাদি আইন নামে অভিহিত হবে। 1908 সালের তামাদি আইন, ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে। অত্র ধারা এবং 31 ধারা অবিলম্বে বলবৎ হবে। এই আইনের অবশিষ্টাংশ 1909 সালের 1 জানুয়ারি থেকে বলবৎ হবে। তাহলে তামাদি আইন 1909 সালের 1 জানুয়ারি থেকে বলবৎ হবে, এটা আইনেই বলা আছে। তামাদি আইন 1908 সালের তামাদি আইন নামে অভিহিত হবে, এটাও বলা আছে। এটা সমগ্র বাংলাদেশ জুড়ে প্রযোজ্য হবে। তো আমরা তামাদি আইনের এক ধারায় এটার বেসিকটা জানতে পারলাম। 1909 সালের 1 জানুয়ারি, 1908 সালের আইন যদিও, হ্যাঁ। সংজ্ঞা, এটা দুই ধারায় আছে, দুই ধারায় সংজ্ঞা।
বিষয়বস্তু বা প্রসঙ্গের বিপরীত না হলে এই আইনের নিম্নলিখিত শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা নিম্নরূপ অর্থ বোঝাবে। দরখাস্তকারী বলতে কি বোঝাবে, বিনিময় পত্র বলতে কি বোঝাবে, মুচলেকা বলতে কি বোঝাবে, বন্ড, হ্যাঁ, এরকম মোকদ্দমা বলতে কি বোঝায়, সুট, 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 সুট। এই আইনে ব্যবহৃত সুট শব্দটা সাধারণভাবে সুট বলতে আমরা কি বুঝি, একটু আগে আলোচনা করলাম। সুট বলতে একেবারে মামলার আপিল, রিভিউ, রিভিশন যা চলবে সব পর্যন্ত, একদম চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, হ্যাঁ। এখানে বলছে সুট ডাজন্ট ইনক্লুড অ্যান আপিল অর অ্যাপ্লিকেশন। এটা কোন আইনের জন্য? তামাদি আইনের জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, এইটা আলাদা করে, যেমন ধরেন আরো অনেকগুলো, যেমন বিবাদী বলতে কি বোঝাবে, ব্যবহার সত্ত্ব বলতে কি বোঝায়, বিদেশ বলতে কি বোঝায়, সরল বিশ্বাস কি জিনিস, হ্যাঁ, বাদী কি জিনিস, এই ওসি বলতে কি বোঝায়, ট্রাস্টি, হ্যাঁ। এরকম ভাবে এই দুই ধারায় সবগুলো সংজ্ঞা দেওয়া আছে। আমরা অন্যান্য আইনের সংজ্ঞা শুরুতেই পড়তে নিষেধ করতাম না। কেন নিষেধ করতাম? যে এইটা কন্টেক্সচুয়াল আকারে না বুঝলে আসলে বোঝাটা হবে না, সেই কারণে। আমরা আজকে খুব সতর্কতার সাথে তিনটা ধারা পড়বো, এর বাইরে 3, 4, 5, হ্যাঁ। এই 5 নম্বর ধারা পড়ার পরে কালকে আমরা 2 নম্বরের সংজ্ঞার ধারাটা একবার দেখে নিব। আমরা সোজা 3 নম্বর ধারায় যাব। ধারা 3। এই ধারা 3 হচ্ছে এমন একটা ধারা যে এই ধারাটা তামাদি আইনের অন্যতম প্রাণ বলা চলে। মানে তামাদি আইনের 3 ধারার উপরেই পুরো তামাদি আইন দাঁড়িয়ে আছে, এরকম ভাবে বিবেচনা করলে কোনো ক্ষতি নাই। এখানে বলছে তামাদির মেয়াদ অন্তে, মানে তামাদির মেয়াদ শেষ হয়ে গেলে, সবাই মনোযোগ দিচ্ছেন আশা করি, কথাগুলো শোনেন, এতেই কাজ হবে। 3 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, 3, 4, 5 সব ধারাই গুরুত্বপূর্ণ, তো 3, 4, 5কে একটু একসাথে বুঝতে হবে। বলছে তামাদির মেয়াদ অন্তে শেষ হয়ে গেলে, তামাদির মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি কি হবে, খারিজ হবে, খারিজ। বলছে ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন। ডিসমিসাল হবে কিসের? সুটসের, বা সুটস বা ইত্যাদির মতো আর যা জিনিস আছে সেটা ধারার মধ্যে বক্তব্য পাওয়া যাবে, শিরোনামে ইত্যাদি বলে কথাটা বলেছে। বলছে অত্র আইনের 4 থেকে 25 ধারার উভয় ধারার সহ সাপেক্ষে প্রথম তফসিলে এতদ উদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হবার পর কোন মোকদ্দমা মানে সুট, কোন আপিল মানে আপিল, কোন দরখাস্ত মানে অ্যাপ্লিকেশন রুজু, দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরও উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত খারিজ বলিয়া বিবেচিত হবে। অর্থাৎ 4 থেকে 25 ধারা, উভয় ধারা সহ, 4 নম্বর ধারা এবং 25 নম্বর ধারা সহ, 4 থেকে 25 বলতে তো আমরা জেনারেলি 4 নম্বর এবং 25 নম্বর ইনক্লুড করেই নেই, তারপরও এই আইনে এখানে বলছে, এই একটু কথা বলতে, মকুল ভাই। তো অত্র আইনের কি হয়েছে, 4 ধারা থেকে 25 ধারা, এইটার কে এই নিয়মের অন্তর্ভুক্ত করছে ওই ধারাগুলো সহকারে প্রথম তফসিলে, মানে তামাদি আইনের একটা প্রথম তফসিল রয়েছে, সেই তফসিলে নির্ধারিত যেই তামাদির মেয়াদ উল্লেখ করা রয়েছে, কিসের কিসের ক্ষেত্রে, মোকদ্দমার ক্ষেত্রে মানে সুট, তারপরে আপিলের ক্ষেত্রে, আবার দরখাস্তের ক্ষেত্রে, এগুলো রুজু, দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরে উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত খারিজ বলিয়া গণ্য হবে। মানে এটা হচ্ছে যে আপনি যখন কোর্টে যাচ্ছেন মামলা করার জন্য, সেটা যদি তামাদির মেয়াদ আইন অনুসারে, সেটা যদি মোকদ্দমা হয় বা আপিল হয় বা দরখাস্ত হয়, কোর্ট যদি তার চোখে দেখে যে
এইটা 90 দিনের মধ্যে আসার কথা ছিল, কিন্তু ওনারা 90 দিনের মধ্যে আসেন নাই, ওনারা আসছেন 95তম দিনে। এটা 12 মাসের মধ্যে আসার কথা ছিল, কিন্তু ওনারা 12 মাসের মধ্যে মোকদ্দমাটা দায়ের করেন নাই, ওনারা আসছেন 13তম মাসের সময়। এই দরখাস্তটা 30 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, ওনারা 30 দিনের মধ্যে না এসে 31তম দিনে আসছেন। তাহলে বিবাদী পক্ষের আপত্তি করার কোনো দরকারই নাই, কারণ এটা তামাদি আইনের মধ্যেই নির্দিষ্ট মেয়াদকে অতিক্রান্ত করে চলে গেছে। যেহেতু চলে গেছে, আইন অনুযায়ী সেটা আর নাই, ফলে এই মামলাটা অটোমেটিক্যালি কি হবে, খারিজ হয়ে যাবে। কে করবে খারিজ? আদালত করবে খারিজ। ফলে বিবাদী পক্ষ থেকে যে দাবিটা তুলতে হবে যে এটা অলরেডি তামাদির মেয়াদ চলে গেছে, ফলে প্লিজ এটা খারিজ হবে, এই রকম কোনো বিষয় নাই। মানে বিষয়টা এতই কঠোর। এবং কঠোরতা কিভাবে বলছে? বলছে যে সুট মানে মোকদ্দমা দায়ের করার সময় স্টার্টিং পয়েন্টে, সুট হয়ে যাওয়ার পরে, রায় হয়ে যাওয়ার পরে আপিল সংক্রান্তে অথবা মোকদ্দমার পর্যায়ে অথবা আপিলের পর্যায়ে, যে কোনো পর্যায়ে যেখানে দরখাস্ত করার বিধান আছে বা দরখাস্ত করতে হয় আদালতের কাছে কোন একটা বিষয় চাওয়ার জন্য, এরকম ক্ষেত্রে তামাদি আইনের প্রথম তফসিলে যেখানে 1 থেকে 183 নম্বর অনুচ্ছেদ আছে এবং তামাদি আইনের 4 থেকে 25 নম্বর ধারা পর্যন্ত যা যা বিধান আছে, তার নিরিখে যদি তামাদির মেয়াদ ফুরিয়ে যায়, কোন কোন ক্ষেত্রে? সুট, আপিল, অ্যাপ্লিকেশন, মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত। লিখে রাখেন, মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত, তিনটার ক্ষেত্রে কথা বলছে 3 ধারায়। এটার তামাদির মেয়াদ যা উল্লেখ করা থাকবে তার বাইরে সময় চলে গেলে সেই মোকদ্দমাটা খারিজ, আর কোনো সুযোগ নাই। এই হলো 3 ধারার বক্তব্য। ব্যাখ্যা বলতেছে যে সাধারণত উপযুক্ত কর্মচারীর নিকট আর্জি উপস্থিত করিলে, নিঃস্ব হইলে, নিঃস্বভাবে মোকদ্দমা করিবার অনুমতির জন্য দরখাস্ত করলে এবং আদালতের হুকুমে যেই ক্ষেত্রে কোম্পানি তার ব্যবসা গুটাইয়া ফেলছে সেই ক্ষেত্রে উক্ত কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারি অবসহায়কের নিকট নিজ দাবি পেশ করিলেই মোকদ্দমাটি দায়ের করা হয়েছে বলে গণ্য করতে হবে। এই ব্যাখ্যাটা দিয়েছে 3টা বিশেষ ক্ষেত্রের কথা বলার জন্য। প্রথম কথাটা দেখেন, উপযুক্ত কর্মচারীর নিকট আর্জি উপস্থাপিত করলে। আমরা আর্জি কোথায় উপস্থাপন করি? কোর্টে করি। তো কোর্টের কোন জায়গাটাই করি? সরাসরি বিচারকের খাস কামরায় সোজা নক করে আমরা বিচারকের খাস কামরায় ঢুকে যাই? তা তো যাই না। ওই বিচারকের ওই আদালতের নিজস্ব কর্মচারী রয়েছে, সেই কর্মচারী, সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তার কাছে সেটা জমা দিতে হয়। উনি তখন সেটা সিলসাপ্পর মেরে সেটা গ্রহণ করেন। উনি যেদিন গ্রহণ করলেন সেটাই উপযুক্ত কর্মচারীর কাছে গ্রহণ করা বলে গণ্য হবে। মামলা কবে কোর্টে বিচারক শুনলেন সেটা গণ্য হবে না, অথবা মামলা বিচারক কবে সিগনেচার করলেন সেটা বলে গণ্য হবে না। যেদিন উপযুক্ত কর্মচারীর নিকট দায়ের করা হলো সেটা গণ্য হবে। মানে উপযুক্ত কর্মচারীর নিকট ধরা যাক যে 11তম মাস পার হয়ে 29তম দিনে গিয়ে মামলাটা দায়ের করা হয়েছে, কিন্তু বিচারক পরে 7 দিন ছুটিতেই ছিলেন, অথবা বিচারক থেকেও ওই মামলাগুলো দেখতে পারেননি, উনি 7 দিন পরে সিগনেচার করলেন, কিন্তু দায়ের করা হয়েছে কবে বলে গণ্য হবে? উপযুক্ত কর্মচারীর নিকট যখন আর্জি হাজির করা হয়। ওকে, এই একটা পয়েন্ট বলেছে। তারপরে কি বলছে? ওই ব্যক্তি যদি নিঃস্ব হয়, নিঃস্ব, নিঃস্ব ব্যক্তি কে? দেওয়ানি কার্যবিধির ক্লাস যারা করছেন এক্ষুনি লেখেন, নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে লেখেন। কোন, আমার প্রশ্ন শোনেন, যা প্রশ্ন শুনবেন সেটার উত্তর দিবেন। প্রশ্ন যেটা শুনবেন আন্দাজে উত্তর লাগাবেন না। প্রশ্ন শুই না এইভাবে তো বার কাউন্সিল পরীক্ষায় ফেল করবেন। আমার প্রশ্নের উত্তর লিখবেন, লেখা লাগলে লিখবেন, অল্প কথায় বলার লাগলে অল্প কথায় বলবেন, বেশি কথা বলার লাগলে বেশি কথায় লিখবেন। নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে? হুইচ সেকশন? লেখেন দেখি।
কতটা কনফিডেন্স একটু বুঝতে চাই। দেখি উজায়ের আনসারি লেখেন তো, দেখি সবার আগে আপনি লেখেন। কেউ লেখে না। সোহাগ মিলন ভাই 33 নম্বর ধারা। 4। আচ্ছা বুঝছি, মানে বেশিরভাগ তো উত্তরে দিচ্ছেনই না। আর বিষয়টা হলো এই যে, ফাইন, একজন মাত্র কনফিডেন্টলি বলছেন যে দেওয়া নাই। আপনারা কেউ কনফিডেন্ট না। আমি একটা ভুল প্রশ্ন করলাম, আপনারা বললেন না যে কোনো ধারাতে এটার সংজ্ঞা দেওয়া নাই। নিঃসম্বল ব্যক্তি বা নিঃস্ব ব্যক্তি এইটা সম্পর্কে শুধু আদেশেই বলা আছে, এবং দেওয়ানি কার্যবিধি 33 নম্বর আদেশ। আমার প্রশ্ন হলো কোন ধারায় এর সংজ্ঞা দেওয়া আছে? আমি বললাম যে প্রয়োজনে লাগলে বেশি করে লেখেন, তারপরেও ইঙ্গিতটা বোঝেন নাই। আপনি কনফিডেন্টলি বলবেন যে দেওয়ানি কার্যবিধির কোন ধারা এটার সংজ্ঞা দেওয়া নাই। সংজ্ঞা যদি থাকেই সেটা 33 নম্বর আদেশে আছে। আর 3, 11, 33, 4, 11, 44, 11 ঘরের নামতা পড়লে নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা বা পরিচয় 33 আদেশে পাওয়া যায়। আর 4, 11, 44 নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে জানা যায়। রাইট? আশা করি ভুলবেন না। নিঃস্ব হইলে নিঃস্বভাবে মোকদ্দমা করিবার অনুমতির জন্য দরখাস্ত করলে, মানে আমি মোকদ্দমাটা করব, কিন্তু তার আগে আমি এটা আদালতকে জানাতে চাই যে আমি নিঃস্ব ব্যক্তি। ফলে আমি নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে যা যা সুবিধা আমার পাওয়ার কথা সেই সমস্ত সুবিধা আমি নিতে চাই। তো নিঃস্ব ভাবে মোকদ্দমা করার জন্য একটা অনুমতির দরখাস্ত দিতে হয় আদালতে। ওইটা জেনারেলি আরজির সাথে সিমালটেনিয়াসলি চলে। এরকম মামলা অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা আমার নাই, কিন্তু আমার সিনিয়র বললেন যে এটা একসাথে আমরা দুটো জমা দিই, ওইটা অ্যাডমিট হয়ে ওইটা চলতে থাকে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো নিঃস্ব হইলে নিঃস্বভাবে মোকদ্দমা করার জন্য যখন তিনি অনুমতির দরখাস্ত দিচ্ছেন, তখনই ধরে নেওয়া হবে উনি মোকদ্দমাটা দায়ের করেছেন। এবং কোন কোম্পানি যখন তার ব্যবসা গুটাইয়া ফেলে, উইন্ডেড আপ করে, হ্যাঁ, কোম্পানি তো ব্যবসা গুটিয়ে ফেলতে পারে আপনারা জানেন কোম্পানি আইন অনুসারে। সেই ক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারি অবসায়কের নিকট নিজ দাবি পেশ করলেই মোকদ্দমাটি দায়ের করা হয়েছে বলে গণ্য করতে হবে। এটার জন্য জয়েন্ট স্টক কোম্পানিতে সরকারি অবসায়কের নিকট একটা আবেদন করতে হয়। তো সেই আবেদন করার সময় ধরে নিতে হবে যে এই কোম্পানিটা যথাসময়ে, মানে ওইটাই তার মোকদ্দমার টাইম বলে ধরে নিতে হবে, মানে মোকদ্দমা দায়ের করার টাইম হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমরা ব্যাখ্যা অংশে 3টা আলাদা জিনিসের পরিচয় পাইলাম, যাদের ক্ষেত্রে আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন পড়েছে যে উপযুক্ত কর্মকারের নিকট আর্জি পেশ করলেই সেটা যথাযথ বলে গণ্য হবে, নিঃস্বভাবে হলে নিঃস্বভাবে মোকদ্দমা করার অনুমতির প্রার্থনা করলেই সেটা মোকদ্দমা দায়ের সংক্রান্ত তারিখ বলে গণ্য হবে, এবং কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারি অবসায়কের নিকট নিজ দাবি পেশ করিলেই মোকদ্দমাটি দায়ের করা হয়েছে বলে গণ্য করতে হবে। ওকে? আচ্ছা, এখন এটা একটা সারসংক্ষেপ করা হয়েছে 4 থেকে 25 ধারার শর্তাবলী সাপেক্ষে, অর্থাৎ 4 থেকে 25 ধারায় তামাদির মেয়াদ গণনা কিছু নিয়ম ও শর্ত আছে, এগুলো বিবেচনায় রেখে 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম তফসিলে নির্ধারিত তামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, অর্থাৎ তামাদি আইনের প্রথম তফসিলের নির্দিষ্ট মেয়াদের আপিল দরখাস্ত, নির্দিষ্ট মোকদ্দমা আপিল বা দরখাস্ত দায়েরের জন্য যে সময় উল্লেখ রয়েছে সেটা অতিক্রান্ত হওয়ার পর কোন মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত দায়ের করা যদি হয়, বিবাদী পক্ষ যদি আমাদের প্রশ্ন উত্থাপন নাও করে, তবু আদালত উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত খারিজ করে দেবেন। 3 ধারায় তাহলে কি মোকদ্দমা, আপিল, দরখাস্ত মুখস্থ করেন, মুখস্থ মুখস্থ, এই 3টা শব্দ লাগবে, পদে পদে লাগবে, মোকদ্দমা, আপিল, দরখাস্ত। আচ্ছা,
এইখানে আচ্ছা, এখানে একটা উদাহরণ আগে আলাপ করি 4 নম্বর ধারায় যাওয়ার আগে। খুব সিম্পল ধারা বলছে যে লাবিব সাহেব 2016 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ক্ষুব্ধ হয়ে মিস্টার করিমের বাসার কাজ ছেড়ে দেয়। মানে মিস্টার করিম কে? বাসার মালিক। সেই বাড়িতে মিস্টার লাবিব কি করত? কর্মচারী হিসেবে কাজ করত। অর্থাৎ সেদিনই মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছিল। তামাদি আইন অনুযায়ী লাবিবকে মোকদ্দমার কারণ সৃষ্টি হওয়ার 12 মাসের মধ্যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ লাবিবের মজুরি আদায়ের মোকদ্দমার তামাদির মেয়াদ শেষ হয়ে যাবে 2017 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। এখন ওই শেষ দিন অর্থাৎ 2017 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে লাবিব মোকদ্দমা দায়ের করতে গিয়ে দেখলো যে ওই দিনটা শুক্রবার। তাহলে 4 তারিখ শনিবার, 5 তারিখ ছাড়া আদালত খোলা নাই। তখন কি হবে? এইটা সম্পর্কে খুব সিম্পল একটা বিধান 4 ধারায়, খুব সহজ। মানে এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। বলছে 4 ধারার শিরোনাম যে আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। হোয়ার কোর্ট ইজ ক্লোজড when পিরিয়ড expires। বলছে যেই ক্ষেত্রে কোনো মোকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য, আবার কি ওই 3টা শব্দ, মোকদ্দমা, আপিল বা দরখাস্ত, হ্যাঁ, জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিনে উত্তীর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত রুজু, দায়ের বা দাখিল করা যাবে। অর্থাৎ পরবর্তী খোলার দিনে করা যাবে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে তামাদি মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারির 3 তারিখটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে তো কোর্ট খোলা নাই। উনি বৃহস্পতিবারে মামলা করেন নাই, উনি জানেন যে, মানে 2 তারিখে মামলা করেন নাই, উনি জানেন যে 3 তারিখ পর্যন্ত সময় আছে। কিন্তু 3 তারিখে দেখা গেল সেটা শুক্রবার এবং 4 তারিখ শনিবার, ফলে পরের 2 দিনের কোনো দিনই তিনি মামলা করতে পারছেন না। 3 তারিখে করলেও মামলাটা গ্রহণীয় হইতো। ওকে, তো 3 তারিখ শুক্রবার আর 4 তারিখ বাধ্যতামূলক বন্ধ, উনি চাইলেও মামলা করতে পারছেন না, ফলে উনি 5 তারিখে যদি মামলা করেন সেই মামলাটা বৈধ হবে। এইটাই বলতেছে যে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদের মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে পরবর্তী কার্য দিবসেই মোকদ্দমাটা বা আপিলটা বা দরখাস্তটা সাবমিট করা যাবে। সিম্পল। তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদের মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে 4 ধারায় বলা হয়েছে। আচ্ছা, এখন 5 ধারাটা বুঝবো। 5 ধারাটা শিরোনাম হচ্ছে ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। মানে কিছু কিছু ক্ষেত্রে এই তামাদির মেয়াদটা বৃদ্ধি করা যেতে পারে। আমরা 4 ধারায় কি দেখলাম? আদালত বন্ধ থাকলে কি তামাদির মেয়াদ পরবর্তী কার্য দিবস পর্যন্ত বৃদ্ধি পেল, তাই না? 5 ধারায় এসে আরেকটু কথা বলছে যে কিছু কিছু ক্ষেত্র আছে যেই সমস্ত ক্ষেত্রে এই লিমিটেশনের পিরিয়ডটাকে একটু এক্সটেন্ড করা যায়, বাড়ানো যায়। বলছে, ধারার বক্তব্যটা ধীরে ধীরে পড়েন। কোন আপিল বা রায় পুনর্বিচার বা পুনরীক্ষণের দরখাস্ত বা আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত যার উপর এই ধারা বর্তমানে বলবৎ কোনো আইনের দ্বারা বা অধীনে প্রযোজ্য করা হয়, উহার নির্দিষ্ট তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার পরও গৃহীত হইতে পারে, যদি আপিলকারী বা দরখাস্তকারী এই মর্মে আদালতের সন্তুষ্টি বিধান সাধন করিয়া থাকে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। একটা জিনিস বোঝা গেল যে তামাদির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু কোন কোন ক্ষেত্রে? বলছে কোন আপিল বা রায় পুনর্বিচার বা পুনরীক্ষণের দরখাস্ত, ইংরেজিতে দেখেন এনি আপিল or application for a revision or a review of judgment, a review of judgment, application for revision or appeal
অথবা অর ফর লিভ টু আপিল, আপিলের অনুমতির জন্য দরখাস্ত, অর এনি আদার অ্যাপ্লিকেশন to which this section may be made applicable by or under any enactment for the time being in force may be admitted after the period of limitation prescribed therefore. When the appellant or দরখাস্তকারী যখন তিনি কি করবেন, পর্যাপ্ত কারণ দেখাতে পারবেন। তাহলে এইটুকু বক্তব্যের মধ্যে দেখেন আপিল চেনেন তো, অ্যাপ্লিকেশন ফর কি রিভিশন, তাই না? এ রিভিউ অফ জাজমেন্ট, এটাও তো চেনেন, রিভিউ, যে আদালতের মামলা সেই আদালতে রিভিউ করতে হয়। অর ফর লিভ টু আপিল, মানে আপিলের অনুমতির জন্য একটা দরখাস্ত করতে হয়। জানেন তো আপিল করার পদ্ধতি দেওয়ানি কার্যবিধিতে? আপিল যে করবেন, আপিল যে শুনবে আদালত, সেটার জন্য আগে আপিলের একটা দরখাস্ত দিতে হয় না, উইথ নকল টকল সহ। তারপরে সেটা একটা অ্যাডমিশন হিয়ারিং হয়, তারপরে উনি যদি অ্যাডমিশন হিয়ারিং উনি যদি ওটা গ্রহণ করেন, তখন সেটা নিয়ে মামলা করা, মানে তখন সেটা নিয়ে আপিলটা শুনবেন, না হলে শুনবেন না। অর এনি আদার অ্যাপ্লিকেশন, এনি আদার অ্যাপ্লিকেশন, তাহলে কয়টা জিনিস পাইলেন? আপিল পাইলেন, রিভিশন পাইলেন, রিভিউ পাইলেন, লিভ টু আপিল পাইলেন, মানে আপিলের অনুমতির জন্য দরখাস্ত, অর এনি আদার অ্যাপ্লিকেশন। এর মধ্যে কি কোথাও সুট শব্দটা আছে? সুট নাই, আছে কি? নাই, সুট শব্দটা নাই। মানে কি কি হলো? আপিল, রিভিউ, রিভিশন, এগুলো তো সব মামলার পরবর্তী পর্যায়ে না? আবার আরেকটা কি, আপিলের অনুমতির জন্য দরখাস্ত, এটাও মামলার পরবর্তী পর্যায়ে, মানে রায় হয়ে যাওয়ার পরে পরবর্তী 4টা স্টেজের কথা বলছে। মূলত আপিল, রিভিউ, রিভিশন 3টা, সাথে আবার আপিলের অনুমতির জন্য দরখাস্ত 4টা, আর বলছে এনি আদার অ্যাপ্লিকেশন, যে কোনো রকমের দরখাস্ত, বাট সেটা সুট না, মামলা না, মোকদ্দমা দায়ের করা না, মোকদ্দমা দায়ের করা বাদে অন্যান্য আপিল, রিভিউ, রিভিশন বা আপিলের অনুমতির দরখাস্ত এবং অন্য যে কোনো দরখাস্তের ক্ষেত্রে যদি কোনো পক্ষ পর্যাপ্ত কারণ দেখাইতে পারে, যথেষ্ট কারণ দেখাইতে পারে, আদালতকে সন্তুষ্ট করতে পারে, এবং আদালত যদি সন্তুষ্ট হয়, তাহলে 30 দিনের মধ্যে একটা দরখাস্ত দায়ের করার কথা ছিল, সেই দরখাস্তটা দায়ের উনি করতে পারেননি, উনি 40তম দিনে আইসা হাজির হয়ে যথেষ্ট কারণ দর্শায় সেই দরখাস্তটা দায়ের করছেন। আদালত সেটার তামাদির মেয়াদটা যদি যথেষ্ট কারণ পায় ওটা গ্রাউন্ডের মধ্যে, তাহলে আদালত কি করবে? সেই তামাদির মেয়াদটাকে বৃদ্ধি করে বলবে ঠিক আছে, এটা 40 দিন পর্যন্ত আমরা করলাম, কারণ এর যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা 3 ধারায় কি পড়ে এসেছি একটু আগে? সুট, আপিল আর অ্যাপ্লিকেশন, 3টা জিনিস পড়ে আসছে না? আর 5 ধারায় কি বলছে? লিভ টু আপিল, আপিল, রিভিউ, রিভিশন অর এনি আদার অ্যাপ্লিকেশন, এই তো 5টা ক্ষেত্র। তো 5টা ক্ষেত্রের মধ্যে আপিল শব্দটাও যায়, ওই 3 ধারায় বলা আছে আপিল। 3 ধারায় আরো বলা আছে হচ্ছে কি অ্যাপ্লিকেশন। তাহলে আপিল এবং অ্যাপ্লিকেশন দুটোই 5 ধারায় আছে, কিন্তু সুট শব্দটা নাই। তাহলে 3 ধারায় কইলো যে তামাদির মেয়াদ ফুরায় গেলেই ফুরায় গেল, আর কোনো সুযোগ নাই, মোকদ্দমা সোজা খারিজ বা দরখাস্ত সোজা খারিজ। 5 আইসা কয় উল্টা কথা। 5 আইসা সুট বিষয়ে কিছু বলে নাই, ভালো কথা, কিন্তু আপিল আর দরখাস্তের বিষয়ে তো বলছে। কি বলছে? বলছে যদি পর্যাপ্ত কারণ দেখাতে পারে কেউ, তাহলে আদালত অবশ্যই এটার তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন, অবশ্যই না পারেন, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালতের সহজাত ক্ষমতা বলে আদালত এটা করতে পারেন বা পারেন না, বা করবেন বা করবেন না। তো 3 এবং 5 ধারায় যে যে সামান্য হেরফের রয়েছে, এই হেরফেরটা আপনাকে মাথায় রাখতে হবে।
আচ্ছা, মাথায় রেখে এটার ব্যাখ্যা অংশ রয়েছে। এখানে বলছে আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ প্রথা বা রায় দ্বারা তামাদির মেয়াদ গণনা বা নির্ধারণ করতে বিভ্রান্ত হইয়া থাকেন, তবে তা বর্তমান ধারা অনুযায়ী যথেষ্ট কারণ বলিয়া গণ্য হবে। আমরা যখন প্রথম এই ব্যাখ্যাটা পড়ি তখন আমাদের কাছে অদ্ভুত লাগছিল। বলছে যে আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ বা নিয়ম বা কোনো সংশোধন দ্বারা যদি বিভ্রান্ত হয়ে থাকে, এইটা আবার বিভ্রান্ত হওয়ার কি আছে? হাইকোর্ট একটা আদেশ দিল, তা আমি জানবো না? ওখানে তো দিনক্ষণ তারিখ তো স্পষ্ট করে লেখাই থাকে না? যখন করোনা এলো তখন কিন্তু হাইকোর্ট অনেক বিষয়ে, যেহেতু বন্ধ ছিল কোর্ট, তামাদির মেয়াদ কিন্তু অনেক ক্ষেত্রে বাড়াই দিচ্ছিল, মনে আছে আপনাদের? বলছে এই যে কোর্ট গুলো যে বন্ধ আছে, বন্ধ থাকার কারণে তামাদির মেয়াদটা বাড়িয়ে নেওয়া হবে, অর্থাৎ ওটা তামাদির মেয়াদ থেকে বাদ যাবে, বাদ দিয়ে গুনে আপনি পরে মামলা করতে পারবেন। এখন কোর্ট বন্ধ আছে, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা অস্থির হবেন না। এখন হাইকোর্টের এই নির্দেশের দ্বারা কেউ যদি বিভ্রান্ত হয়, বিভ্রান্ত হয়ে সে এমন একটা ডেটে গেল যেদিন জানা গেল যে তার 2 দিন আগে মামলার ডেট শেষ, এইটাও যথেষ্ট কারণ বলে গণ্য হবে। নিচের কোনটি যথেষ্ট কারণ বলে গণ্য হবে বলে উল্লেখ রয়েছে 5 ধারায়? এটা একটা ভালো প্রশ্ন, ব্যাখ্যা অংশে বলাই আছে। হ্যাঁ, আচ্ছা, এখন 5 ধারায় তার মানে আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল এবং অন্য কোনো দরখাস্ত, মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে 5 ধারাটা প্রযোজ্য না। এখন আপনাদেরকে একটু জানিতে হইবে যে একটু অপেক্ষা করবেন, আমাকে একটু দেখতে হচ্ছে, হ্যাঁ, যে কোথায় প্রশ্নটা আছে। 5 এবং 3 ধারা সংক্রান্ত একটা আলোচনা আমরা করেছিলাম আমাদের লিখিত বই প্রসঙ্গে। হুম। 3 ধারা এবং 5 ধারা সম্পর্কে সাধারণভাবে আপনারা একটা তথ্য জেনে রাখেন, আমি এটা আপনাদের সামনে খুলে রাখছি, মানে এটা সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন আলোচনা করার দরকার আছে, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এটা আরো ছোট করতে হবে, উপায় নাই, যেহেতু এটা নিচ্ছে না। এখানে বলছি যে তামাদি আইনের 3 ধারাটা কঠোরভাবে নির্দিষ্ট করেছে যে কোন মোকদ্দমা মানে কি সুট, কোন আপিল মানে আপিল বা দরখাস্ত মানে কি অ্যাপ্লিকেশন দায়ের করার ক্ষেত্রে উক্ত আইন দ্বারা বর্ণিত সময়সীমার ভেতরে যদি তা না করা হয়ে থাকে, 3 ধারা মতে কি হবে? তাহলে আদালত উক্ত প্রক্রিয়া খারিজ করে দেবেন, ডিসমিস করে দেবেন। কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই কঠোরতার ব্যতিক্রম বর্ণিত আছে আইনটির 5 ধারায়। 3 এবং 5 ধারা সম্পর্ক বুঝাইতেছে আপনাদের। সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট 5টা ক্ষেত্রে আদালত তামাদির বিলম্ব মওকুফ করতে পারেন। অর্থাৎ আইনের কঠোরতা যেমন একদিকে বর্ণিত আছে, কোন ধারায় বর্ণিত আছে আইনের কঠোরতা? 3 ধারায়। যে তামাদির মেয়াদ যা উল্লেখ করা আছে এই আইনে, তা যদি শেষ হয়ে যায়, তা যদি মোকদ্দমার ক্ষেত্রে হয়, আপিলের ক্ষেত্রে হয়, অথবা অন্য যে কোনো দরখাস্তের ক্ষেত্রে হয়, তাহলে তা কি হবে? খারিজ হবে। তাহলে কঠোরভাবে একটা কথা বলেছে, কিন্তু সেই কঠোর কথাটাকে একটু নমনীয় করে এনেছে 5 ধারায়। তেমনি বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে আইন আবার মানবিকও হয়েছে। কোন ধারায় মানবিক হয়েছে? 5 ধারায়। তাহলে 3 ধারা হচ্ছে তামাদি আইনের কঠোরতা, 5 ধারা হচ্ছে তামাদি আইনের মানবিকতা। লেখেন, লিখে রাখেন। 3 ধারা হচ্ছে তামাদি আইনের কঠোরতা প্রকাশ করেছে,
পাঁচ ধারাটি তামাদি আইনের মানবিক দিক প্রকাশ করেছে। এই দুটো শব্দ মনে রাখবেন, 3 ধারায় হচ্ছে কঠোরতা, 5 ধারায় মানবিকতা। কেননা আইনের উদ্দেশ্য কোনো বিষয়ে শুধু কঠোরতা আরোপ করা নয়, আইনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা। ইকুইটির অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনা হলো ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রেমেডি, অর্থাৎ কোনো ভুলই প্রতিকার ছাড়া সমাপ্ত হতে পারে না। এই নীতিটার প্রতিফলন তামাদি আইনের 5 ধারায় দেখা যায়। কোনো ভুল প্রতিকার ছাড়া সমাপ্ত হতে পারে না। অর্থাৎ মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে তামাদির বিলম্ব মওকুফ করার কোনো সুযোগ নাই আইনগতভাবে, হ্যাঁ। কিন্তু মোকদ্দমা বাদে, মোকদ্দমা চলাকালীন অথবা আপিল চলাকালীন বা রিভিশন চলাকালীন কোনো দরখাস্ত দায়ের করার ক্ষেত্রে অথবা খোদ আপিলের সময়, রায় হয়ে গেছে এখন আপিল করব এরকম সময়, অথবা রিভিউ অথবা রিভিশনের সময়, অথবা অন্য যে কোনো দরখাস্ত, অথবা আপিলের অনুমতির জন্য দরখাস্ত, এই 5টা ক্ষেত্র সময়ে যদি কেউ কোনো কারণে তামাদির নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হতে না পারে, তাহলে তিনি যদি যথেষ্ট কারণ দেখিয়ে যুক্তি প্রদর্শন পূর্বক উনি বলতে পারেন যে অমুক তারিখে তামাদির মেয়াদ শেষ হয়েছে এবং তারপরে আমি এত তারিখে আদালতে আজ হাজির হলাম এবং এই এই যুক্তিসঙ্গত কারণে আমি আদালতে হাজির হতে পারি নাই বিধায় আমার মোকদ্দমাটি খারিজ হয়েছে বা দরখাস্তটা খারিজ হয়েছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই গ্রাউন্ডে যে আমি ভীষণ অসুস্থ ছিলাম, যে কারণে আমি 30 দিনের মধ্যে মোকদ্দমাটা বিষয়ে পদক্ষেপ নিতে পারি নাই, কিংবা 30 দিনের মধ্যে আমি 20 দিন বেড রেস্টে ছিলাম বা সেন্সহীন অবস্থায় ছিলাম, হসপিটালাইজ ছিলাম, তাহলে এটা একটা মানবিক বিষয়। তো এই 30 দিনের মেয়াদ শেষ হয়ে গেছে বলে দরখাস্তের ক্ষেত্রে বা আপিলের ক্ষেত্রে বা রিভিউর ক্ষেত্রে বা রিভিশনের ক্ষেত্রে বা আপিলের অনুমতির দরখাস্তের ক্ষেত্রে, এই 5টা ক্ষেত্রে একজন প্রতিকার প্রার্থী তার প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন না। তিনি যদি যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আদালতকে দেখাতে পারেন, তাহলে আদালত সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ অনুসারে তিনি যদি যথেষ্ট সন্তুষ্ট হন, তাহলে তিনি সেটা মঞ্জুর করতে পারেন। এই হচ্ছে 5 ধারার বক্তব্য। কিন্তু কোন মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে 5 ধারা কোনো ভূমিকা নেয়নি বা সেই বিষয়ে কিছু বলেনি, এবং তার মানে বোঝাই যাচ্ছে যে মূল মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে কোন তামাদির যদি টাইম চলে যায়, তাহলে তার আর কিচ্ছু করার নেই, মোকদ্দমা উনি দায়েরই করতে পারবেন না। একটু পরেই আপনারা অনেকে প্রশ্ন করবেন, স্যার তাহলে এটা কেমন হলো, আদালতের কাজ নাকি ন্যায় বিচার করা, তাহলে উনি 1 বছর পার হয়ে গেছে, তারপরে 1 বছর 1 মাস পরে যদি মামলা করতে যায়, তাহলে উনি মামলা করতে পারবেন না কেন, তাহলে তো ন্যায় বিচার হইল না। এখন প্রশ্ন হলো যে তামাদি আইনের উদ্দেশ্যটাই হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এই যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে, এই সময়টা কেন বেঁধে দেওয়া হয়েছে? যেন সঠিকভাবে একজন প্রতিকার প্রার্থী প্রতিকার চাইতে পারে এবং ন্যায় বিচার দিতে পারে আদালত। এখন 10 বছর আগের একটা পুরনো ঘটনা, আপনার কাছে আমি টাকা পাইতাম একটা চুক্তির মূলে, সেইটা নিয়ে আমি 10 বছর পরে মামলা করতে গেছি। 10 বছরের জিনিসপত্রের দাম 3 গুণ বেড়ে গেছে, দুনিয়ার মধ্যে করোনা ফরোনা হয়ে মেলা কিছু বদল ঘটে গেছে। আমি 10 বছর পরে যা 10 বছর আগের বিষয় নিয়ে মামলা করতে যাচ্ছি। এখন 10 বছর আগে কখন কি ঘটছিল আপনার নিজের জীবনে কি মনে আছে যে 10 বছর আগে আপনি কি করতেন, কার সাথে বৈশা চা খাইছেন, কার সাথে কি চুক্তি করছিলেন, মনে আছে? খুব মনে থাকার কথা না। তাহলে মানুষ যে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, তাহলে মামলা যদি দেরিতে করে তাহলে তো মানুষ স্মৃতিভ্রষ্ট হয়ে তো সেই মামলার বিষয়বস্তু হারায় ফেলবে, বাদীও হারায় ফেলবে, বিবাদীও হারায় ফেলবে। তাহলে কি খুব ন্যায় বিচার হবে? এবং আইন সম্পর্কে সজাগ থাকা,
এটা কার দায়িত্ব? প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যিনি প্রতিকার চান তার দায়িত্ব। তাহলে তিনি সজাগ থেকে মামলা করবেন যথাসময়ে। তিনি সেটা করেননি কেন? ফলে এটা ন্যায় বিচারটা দুই দিক থেকে দেখতে হবে। প্রথমত বাদীর স্মৃতিতে জিনিসটা থাকা, আমি যে বিষয় নিয়ে মামলা করব সেই বিষয়ের ঘটনা বলি পরিষ্কারভাবে বলতে পারা। দ্বিতীয়ত বিবাদীর থেকে দিক থেকে যদি আপনি দেখেন, বিবাদী জানে যে আমি ওই লোকের টাকা মেরে খেয়েছি, কি ওরে বেতন দেই নাই, ওকে মামলা করতে হলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে। এরপরে কি ও আর বিষয় মাথায় রাখবে? রাখবে না, তামাদি হয়ে যাবে। ও বিষয়টা মানে একটা গান কেস হিসেবে ধরে নেবে যে ওটা কাহিনী শেষ, ওই বিষয়ে আর কোনো গান বাজনা চলবে না। তাহলে বিবাদীর প্রতিও কি ন্যায় বিচার হওয়া বাঞ্ছনীয় না? মানে বিবাদী যদি সারাক্ষণ একটা অপরাধী মন নিয়ে ঘুরে বেড়ায় সারা জীবন, ওনার ভেতরে মোরালিটির কারণে ওনার নিজের অপরাধী মন থাকবে, কিন্তু আইন সারা জীবন ওনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। তাহলে মামলা করলে যার, তোমার যদি এতই প্রতিকার পাবার ক্ষুধা থাকে, এতই যদি তোমার বিচার পাওয়ার আশা থাকে, তো তুমি নির্দিষ্ট টাইমে আসবা। তুমি এত পরে আসবা কেন? তাহলে এটা বাদীর জন্য উপকারী, বিবাদীর জন্য উপকারী, ফলে এটা ন্যায় বিচারের জন্যই তো আমাদের বিধান করা হয়েছে। তারপরেও কিছু ছাত্র প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি। আপনার প্রশ্নটা কি করবেন? স্যার, তাহলে তো আমাদের মেয়াদ যদি শেষই হয়ে যায়, তাহলে তো ন্যায় বিচার হলোই না। বুঝলাম যে এটা ন্যায় বিচারের জন্যই করা হয়েছে, কিন্তু তারপরেও তো উনি বিচার পাচ্ছেন না, তাহলে কি হবে? এখন এইখানে তো আপনার ওকালতির বুদ্ধি। ওকালতির বুদ্ধিটা কি? তাহলে উকিল হইলেন কি কামে? ওকালতির বুদ্ধি যদি প্রয়োগই না গড়াইলেন। ওকালতির বুদ্ধিটা হইলো তামাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাকে বলতে হবে যে তামাদের মেয়াদ শেষ হওয়ার পরে আমি মামলা করতে আসি নাই। কারণ তামাদের মেয়াদ শেষ হওয়ার বিষয়টা কখন থেকে গণনা করতে হয়? কখন থেকে? যখন থেকে নালিশের কারণ উদ্ভব হয়, তখন থেকে গণনা করতে হয়। আপনি জানলেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে একটা দলিলে, প্রতারণামূলক দলিলের ক্ষেত্রে 3 বছরের মধ্যে মামলা করতে হয়, এটার বিধান আছে। এখন 3 বছরের মধ্যে আপনি মামলা করতে পারেন নাই, টাইম চলে গেছে গা। এখন বাদী এসে আপনার বললো যে স্যার, আমার তো 5 বছর হয়ে গেছে, 5 বছর আগের ঘটনা, মানে সে তো আর অত কিছু জানবে না, তার তো আর তামাদি আইন বোঝার কথা না। সে এসে করবে যে আমার দলিলে এরকম প্রতারণা হয়েছে, একটা মামলা করা লাগবে, না হলে আমার এই দলিলটা না আসলে তো আমি তো জমিটা হারাবো। তখন উকিল হিসেবে আপনি কি কি করবেন? তার কাছ থেকে তথ্যগুলো জানবেন, জেনে দেখলেন যে এই মোকদ্দমার তামাদির মেয়াদ শেষ। কারণ উনি 5 বছর আগের একটা গল্প বলতেছেন, যখন কিনা উনি জানতে পারছেন যে প্রতারণাটা হয়েছে। তাহলে 5 বছর আগের একটা ঘটনা, সেটা তো আপনি 3 বছরের মধ্যে নামায় আনতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? তখন আর্জি লেখার সময় আপনি বইলা দিবেন বা আপনার মক্কেলকে বুঝাই দিবেন যে আপনি এই 5 বছরের পুরানা গল্প এখানে এসে বলবেন না, কোর্টে এই কথা বলা যাবে না। আপনি বলবেন যে এটা 2 বছর আগের ঘটনা। ফলে আপনি আর্জিতে লেখা হবে যে আসলে আমি 2 বছর আগে জানতে পারছি, মানে ওখানে তখন একটা মিথ্যা কথা লিখতে হবে, না হলে আপনি প্রতিকার পাবেন না। উকিলরা হচ্ছে এই সেন্সে মিথ্যা কথা বলে, হ্যাঁ, মানে এটা তো পেশাগত কাজ। যদিও এটা খানিকটা ন্যায় বিচারকে পরাভূত করে, কিন্তু বাদীর যদি সত্যি অধিকার থাকে, তাহলে এটা আলটিমেটলি ন্যায় বিচারকে আপহোল্ডই করে। মানে এই ছোট্ট তথ্যটা, ছোট্ট মানে পরিবর্তিত তথ্যটা, আশা করি কথাটা ক্লিয়ার। তো 1 2 3 4 5 আমরা দেখলাম। তাহলে কি কি দেখলাম? এটার বিস্তারিত আলোচনায় যাব না, ছোট্ট করে শুধু বোর্ডে আপনাদের অনেকেই জানি যে আলসেমির চোটে কিছু লেখেন নাই, আপনাদেরকে ছোট্ট করে শুধু একটা জিনিস আমি একটু স্মরণ করায় দিব, অথবা বলা চলে যে 3 এবং 5 ধারা অলরেডি কেউ কেউ লিখেছেন। যারা লিখেছেন তারা ধন্যবাদ গ্রহণ করুন, যারা লেখেন নাই তারা এবার কলম খাতা নিয়ে অন্তত এই জিনিসটুকু বোঝেন যে 3 এবং 5 ধারার সম্পর্ক দুইটা কি। 3 ধারায় বলেছে, 3 ধারা বলেছে মোকদ্দমা
বলেছে কি আপিল, বলেছে কি আবেদন। পাঁচ ধারা, মোকদ্দমা শব্দটা বলে নাই, তারপরে কি বলছে আপিল, তারপরে ওখানে শব্দটা আছে যে কোনো আবেদনপত্র। মানে আমি এটা বরাবর লেখার জন্য যে কোনো আবেদনটা আগে লিখলাম। আপিল, তারপরে কি রিভিউ, তারপরে কি রিভিশন, আরেকটা কি আপিলের অনুমতির দরখাস্ত, এটাও একটা দরখাস্ত বা আবেদনপত্র, কিন্তু এটা আলাদা করে উল্লেখ আছে। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট, আর এটা 1, 2 এবং 3। তো আপিল, আবেদন, যে কোনো আবেদন আর আপিল কমন, কমন না? আর মোকদ্দমাটা এখানে নাই, বলা নাই। 3 ধারা বলেছে যে মোকদ্দমা হোক আর আপিল হোক আর আবেদন হোক, তামাদির মেয়াদ যেখানে যেভাবে উল্লেখ আছে 4 থেকে 25 ধারা এবং প্রথম তফসিলে, মোকদ্দমার এই মানে কি বলে তামাদির মেয়াদ শেষ হয়ে গেলে মোকদ্দমাটা খারিজ হবে। খারিজ হয়ে যে 5 ধারায় এসে মাথায় আবার একটু হাত বুলাইছে যে না বাপ, খারিজ হবে, এত কঠোর ভাবে আমরা আসলে বলতে চাইনি। তোমার যদি একান্তই জরুরি এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে মূল মোকদ্দমার ক্ষেত্রে পারছো না, কিন্তু তুমি আপিল, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতির দরখাস্ত এবং যে কোনো দরখাস্ত বা আবেদন পত্রের ক্ষেত্রে যদি তুমি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারো তাহলে কি হবে, কোর্ট যুক্তিসঙ্গত কারণে সন্তুষ্ট হয়ে তোমাকে আপিলের সুযোগ বা দরখাস্তের যে সময়সীমা সেটাকে বৃদ্ধি করতে পারে। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস, এটা হচ্ছে এক্সটেনশন, ব্যতিক্রম। কার কনটেক্সটে? 3 ধারার কনটেক্সটে। কারণ 3 ধারায় বলে দিছিল যে মোকদ্দমা হোক, আপিল হোক, আবেদন হোক, সব খারিজ হয়ে যাবে। 5 ধারা একটু মাথায় হাত বুলায় বলতেছে যে না 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 না, এত খারিজ হবে না, একটু যদি তুমি ঠিক মতো আসো, যদি তুমি যুক্তিসঙ্গত কারণ বলতে পারো তাহলে তোমারটা গ্রহণ করা হবে। 5 ধারা এই সুযোগটা আপনাকে দিয়েছে। তার মানে 3 ধারা হচ্ছে কঠোরতা প্রকাশ করেছে, আর 5 ধারা মানে ওখানে আমরা লিখছিলাম যে মানবিকতা, এটা লেখেন নমনীয়তা প্রকাশ করেছে। ওই মানবিকতার পাশে 3 ধারার 5 ধারার প্রসঙ্গে আমরা কঠোরতা আর মানবিকতা বলছিলাম, তো মানবিকতা অবলিক দিয়ে নমনীয়তা লেখেন, কঠোরতা এবং নমনীয়তা। মাঝখানে 4 ধারায় তো আদালত বন্ধ থাকলে কি সময় বৃদ্ধি পাবে, 4 ধারাতেও সময় বৃদ্ধির কথা বলা হচ্ছে, 5 ধারাতেও সময়ের বৃদ্ধি করার কথা বলা হচ্ছে। সেটাও কিভাবে বলা হচ্ছে? এই অর্থে বলা হচ্ছে যে ওই নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রে সময়টা বৃদ্ধি করা যাবে, মানে ওটা আইনগত ভাবেই সেটা করা যাবে। কার কি প্রশ্ন আছে হাত তোলেন, সবার আগে আওলাদ সাহেব বলবেন। আসসালামু আলাইকুম স্যার। বলুন, বলুন। স্যার এই যে এই তিন তিন ধারা, 4 ধারা, 5 ধারা আপনার আলোচনাটা খুব পরিষ্কার হয়েছে আমাদের, খুব মানে বারবার এটা রিভিউ হচ্ছে স্যার। তো 3 ধারায় যে সুদের কথা বলতে, যে সুদের ক্ষেত্রে কোনো আপিল চলে না, এবং 5 ধারাতেও কিন্তু আপিল সুদের চলে ক্ষেত্রে না, না তামাদির মেয়াদ মানে সামাজিক মেয়াদ মেয়াদ চলে না। অন্তে মোকদ্দমাটা খারিজ হবে। আচ্ছা স্যার, আমি এখানে একটা বিষয় জানতে চান, যেমন এই কোনো পক্ষ যদি আর্জি আর্জি দাখিল করে, মানে সুদ মামলা করে, হ্যাঁ, কিন্তু মামলাটা উপযুক্ত আদালতে না হওয়ার কারণে মামলাটা ফেরত দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ফেরত দেওয়ার পরে সে নির্দিষ্ট সময় যে তাকে এটা নিয়ে 14 মানে, ধারায় বলা হয়েছে, এই আলোচনা আমরা পরে দেখবো। আর কোনো প্রশ্ন? না স্যার এই প্রশ্নই। ধন্যবাদ। নূর হোসেন।
স্যার 5 ধারায় আপিল যে কোনো মানে 5টা বিষয় আর কি। আপিল যে কোনো আবেদন, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতি, দরখাস্ত। হ্যাঁ। এটার ক্ষেত্রে নমনীয়তা বা মানবিকতা যেটাই প্রকাশ করছে। হুম। বাট এখন আমার যদি তামাদির মেয়াদটা চলে যায়, হুম। তাহলে সেক্ষেত্রে যদি আমি একটা মামলা করি, তাহলে আমার মামলাটা কি খারিজ হবে নাকি এই আর্জি ফেরত দিবে কোনটা? না না, ওটা অটোমেটিক্যালি আরজি খারিজ হয়ে যাবে, আরজি ফেরতের কোনো প্রশ্ন নাই, তা আমাদের মেয়াদি তো শেষ মোকদ্দমার ক্ষেত্রে। তাহলে তো এখন যদি আমি আপিল করি তাহলে তো আমি 5 ধারায় চলে আসবো মনে হয়। আহা, মোকদ্দমায় তো শুরু হয়নি, আপনার আপিল করবেন কেমনে? আপনি তো মোকদ্দমাটাকে শুরু করতে হবে না, মানে যদি সুটের মানে মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে কথা যদি বলেন, হ্যাঁ, তখন তখন তো আপনার মোকদ্দমায় শুরু হলো না, আপিলের প্রশ্ন তো আসলোই না সেখানে। তার মানে হলো আমার মোকদ্দমা খারিজ হওয়ার পরে এখানে তামাদির সেকশনে আসি, আপনার আপিল রিভিউ এইটার কথা বলছে আর কি। যে কোনো একটা হ্যাঁ মোকদ্দমা হ্যাঁ যখন হ্যাঁ, আমার খারিজ হয়েছে, মোকদ্দমা হয়ে যাওয়ার পরে 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 তো তামাদির ব্যাপার থাকে। হ্যাঁ, পরে বিভিন্ন প্রক্রিয়ায় আপিলে থাকতে পারে, রিভিউ থাকতে পারে, রিভিশনে থাকতে পারে, বিভিন্ন সময় দরখাস্ত দেওয়ার প্রয়োজন পড়তে পারে, সেগুলোতে থাকতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আপনি তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ মোকদ্দমা মানে দায়ের হওয়ার পরে। এটা একটা ভালো পয়েন্ট বলেছেন আপনি, মোকদ্দমা দায়ের হইলে পরে আর দায়ের না হইলে পরে। দায়ের মানে না হইতে পারে, মোকদ্দমা খারিজ হয়ে যেতে পারে তামাদির মেয়াদ অন্তে। আর মোকদ্দমা যদি দায়ের হয়ে যায়, মানে মোকদ্দমা যত সময় দায়ের করা হয়েছে তার পরবর্তী যা যা কার্যক্রম হোল প্রসিডিংস এর, তার সমস্ত কার্যক্রমে কি ক্ষেত্র বিশেষে এটা 5 মেয়াদ ধারা বৃদ্ধি স্যার। করা যাবে 5 ধারা। রাইট, ভালো পয়েন্ট বলেছেন, মানে আপনি জিনিসটাকে এভাবে ইন্টারপ্রেট করেছেন, নট ব্যাড। থ্যাংক ইউ মির তানভীর। স্যার এই যে এক্সিকিউশন অফ ডিগ্রি স্যার, সেক্ষেত্রে কি স্যার এটা কি স্যার মানে এইটা মামলা হিসেবে ট্রিট হবে স্যার নাকি না এইটা দরখাস্ত হিসেবে ট্রিট হবে? এইটা এটা কোন ধারায় যেন এক্সিকিউশন অফ ডিক্রির কথা বলছে? স্যার এটা হচ্ছে স্যার, বলেন। স্যার এই মুহূর্তে স্যার মনে আসতেছে না স্যার। এই মুহূর্তে মনে পাচ্ছে না, না? তাহলে এটা একটু যখন মনে পড়বে, শব্দটা যখন আসবে তখন আমরা দেখব। এইখানে কোনো এক্সিকিউশন অফ ডিক্রি ফিক্রি এই সমস্ত কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, স্যার এই এক্সিকিউশন অফ ডিগ্রি স্যার এটা কি মানে একটা মামলা নাকি না একটা দরখাস্তের মধ্যে করতে হয় স্যার? ওইটা একটা জারি মামলা, ওটা মোকদ্দমারই মর্যাদা পায়, কিন্তু ওটা হোল প্রসিডিংস এরই পার্ট। ইনফ্যাক্ট এইটা এখন কি সেটা একটু সংজ্ঞা ধরে বুঝতে হবে, দেখবো আমরা পরে। থ্যাংক ইউ। নেক্সট, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফিরোজা আক্তার। স্যার আসসালামু আলাইকুম। বলুন। স্যার, 3 ধারার যে কঠোরতা সেটা কি তামাদির মেয়াদের ক্ষেত্রে মোকদ্দমার ক্ষেত্রেই কঠোরতাটা, এই তো স্যার? হ্যাঁ, সব বিষয়ে কঠোরতা, সাধারণভাবে 3 ধারা তো আর কোনো বক্তব্যই রাখেনি। অথবা ওটা করতে পারবো 5 ধারাতে গিয়ে, এখন বা 5 ধারা মিলিয়ে পড়লে, 3-এর সাথে 5 ধারা মিলিয়ে পড়লে দেখা যায় যে কঠোরতাটা চূড়ান্ত ভাবে আছে সেটা মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ থাকলে সেটা বৃদ্ধি করা যেতে পারে, যদি আদালত মানে যথেষ্ট সন্তুষ্ট হয় এবং যুক্তিসঙ্গত কারণ সংশ্লিষ্ট দরখাস্তকারী পক্ষ যদি তুলতে পারে। হ্যাঁ, জি স্যার, জি জি। আর কোনো আলোচনা কারো? আচ্ছা, স্যার আমি একটু কথা বলতাম স্যার, ওসিটা বুঝেনি স্যার, ওসিটা ওসি কি মানে স্যার? ট্রাস্টি, ট্রাস্টি। ও আচ্ছা স্যার। ট্রাস্ট থেকে Trustee। ট্রাস্টি, ইংরেজিটা দেখেন না একটু আপনারা, একটু ওসি বাংলা শব্দ, পুরোনো বাংলা শব্দ, এটাই চলে এখন। ট্রাস্ট, ট্রাস্টি, ট্রাস্টর, এগুলো তো ধরেন আপনার মানে ইংরেজি শব্দই এখন বাংলার মতো ব্যবহার হয়। ওসি শব্দটা কমই ব্যবহার হয়, কিন্তু ফর্মালি এখন ওসি শব্দটা চলে। ওসি শব্দটা জেনে রাখবেন, বাংলা এই সাথে সাথে ইংরেজিটা দেখবেন, ইংরেজিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা আপাতত আজকের ক্লাস এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আমরা রেকর্ডিংটা বন্ধ করছি, তারপরে খুচরা আলাপ বা খুচরা